সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিউজ রুম থেকে স্বাগত জানাচ্ছি। আমি টুটুল রহমান। আপনারা জানেন যে আজকে জামায়াত ইসলাম সহ বেশ কয়েকটি দলের কর্মসূচি ছিল। রাজধানী জুড়ে আজকে তীব্র যানজট ছিল। আমরা এ প্রসঙ্গেই আজকে কথা বলবো। আসবে রাজনীতির নানা বিষয়। আজকে কথা বলবার জন্য আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী, দৈনিক সকালবেলার হেড অফ ডিজিটাল, মেহেদী সম্রাট। মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ টুটুল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি, আপনি জানেন যে জামাত ইসলাম, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস সহ আহ, বেশ কয়েকটি দল পিয়ার পদ্ধতি বাতিল, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ সহ 8টি দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। এবং আজকে সেই বেশ কয়েকটি দল রাজধানীতে কর্মসূচি করেছে। আপনার রিপোর্টাররা নিশ্চয়ই মাঠে ছিল। আহ, পরিস্থিতি কেমন ছিল আজকে? আচ্ছা, আজকে যেটা হয়েছে, যদি দলগুলোর দিক থেকে আমরা দেখি, আসলে প্রত্যেকটা ঘটনার বা প্রত্যেকটা খবরের ভিন্ন বেশ কিছু অ্যাঙ্গেল থাকে, আপনি জানেন। তো আমরা যদি দলগুলোর দিক থেকে দেখি, তাহলে বলবো যে তারা খুবই সফল কর্মসূচি পালন করেছে। একটু ছোট্ট কারেকশন, সেটা হলো যে হেফাজতে ইসলাম আজকে ছিল না মাঠে। আজকে ছিল হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস। খেলাফত মজলিস। তো খেলাফত মজলিসের দাবিটাও একটু ছিল ভিন্ন। আচ্ছা। সেটা মানে ইস্যুটা ছিল ভিন্ন। সেটা হচ্ছে সঙ্গীত শিক্ষক নিয়োগের, প্রাথমিকে যে সঙ্গীত শিক্ষক নিয়োগের যে একটা বিষয় এসেছে, নিয়োগ হ্যাঁ, সার্কুলার দিয়েছে সার্কুলার সরকার। হয়েছে। হ্যাঁ, এবং সেইখানে তারা যে বলছিল যে ধর্মীয় শিক্ষক বা মৌলবী নিয়োগের যে ব্যাপারটা, তাদের আন্দোলনের ইস্যুটা ছিল প্রেস ক্লাবের সামনে, আজকে ওইটা মূল ইস্যুটা ছিল ছিল তো পরবর্তীতে বক্তব্যের ধারাবাহিকতায় তো তারা যেই সমস্ত দাবির সাথে অন্যান্য দলগুলোর একমত, সেগুলো তো তারা বলেছেই। আর জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের যেই কর্মসূচি, সেটাকে তারা নাম দিয়েছে হচ্ছে যুগপথ। এই যুগপথ শব্দটা খুবই পুরনো আমাদের এই রাজনৈতিক ধারাবাহিকতায়। জি। আপনি জানেন যে এই যুগপথ শব্দটা প্রথম আমরা যুগপথ আন্দোলন, এটা বিএনপির মধ্য থেকে এসেছে। হ্যাঁ, এবং বিএনপি কিন্তু আহ, এই স্বৈরাচার পতনের যে আন্দোলন বা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, যেই নামেই আপনি আন্দোলনটাকে বলেন না কেন, বা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন যেই নামেই বলেন না কেন, বিএনপি কিন্তু বেশ কিছু দলকে নিয়ে সমমনা এই যুগপথ আন্দোলনটা করেছিল। দলের বিরুদ্ধে বা যেই প্রথার বিরুদ্ধে বা যেই তন্ত্রের বিরুদ্ধে সেই যুগপথ আন্দোলন হয়েছিল, সেই দল বা সেই সরকার বা সেই সিস্টেমের পতন কিন্তু হয়েছে 5ই আগস্ট একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তারপরেও এই যুগপথ শব্দটা আবার রাজনীতিতে ফিরে আসছে, এটি আসলে ভাবার বিষয় যে শব্দটা যুগপথ কেন হলো। কারণ আমরা কিন্তু দেখেছি যখন গণঅভ্যুত্থান হয়েছে, সেই যে কোটা বিরোধী আন্দোলন, সেইখান থেকেই তো গণঅভ্যুত্থানের সূত্রপাত আসলে। তখন যে ছাত্রদের যে কর্মসূচিগুলো ছিল, সেখানে কিন্তু নানান রকম নামেরও ভেরিয়েশন এসেছে। হ্যাঁ, যেমন সেখানে কিছু নামের নতুনত্ব ছিল, যেটা আন্দোলনকে ভিন্ন মাত্রায় রূপ দিয়েছে। যেমন ছিল বাংলা ব্লকেড। এই শব্দটা আমাদের দেশের রাজনৈতিক ধারাবাহিকতায়, রাজনৈতিক কর্মসূচির ধারাবাহিকতায় ওই সময়ই নতুন ছিল। তো তাহলে জামাত ইসলামী আন্দোলনের মতো এত বড় বড় যে দলগুলো, যারা পিয়ার পদ্ধতি চায়, যাদের অনেক দাবি রয়েছে, যাদের হয়তো অনেকটা জনসমর্থনও রয়েছে, তাদের নেতাকর্মীর ব্যাপকতাও রয়েছে হয়তো, হ্যাঁ, সেই জায়গা থেকে তারা একটা নতুন শব্দ দিয়ে আন্দোলনটা শুরু করতে পারলে আমার মনে হয় যে সেটি আরো অনেক বেশি ভালো হতো। এখানে যে বিষয়টি আসছে যে আজকে ছিল একটা ওয়ার্কিং ডে। এই ওয়ার্কিং ডে এর মধ্যে এই ধরনের কর্মসূচি নিশ্চয়ই রাজধানীবাসীকে ভোগান্তির মধ্যে ফেলে। এই দিকটা কি তারা বিবেচনায় নিয়ে এইটা রাজনীতি এইটা করেছে? এইটা টুটুল ভাই, আপনি একটা দারুণ পয়েন্ট বলেছেন। এইটা শুধুমাত্র ইসলামী দলগুলো না, এইটা এই দেশে যারা রাজনীতি করে, এবং শুধু এই দেশে যারা রাজনীতি করে তারা না, এই দেশে যাদের দাবি আদায়ের প্রয়োজন হয়, বা যাদের মধ্যে কিছু দাবি জেগে ওঠে, বা যাদের প্রয়োজন হয় যে কিছু দাবি জানানো গভর্নমেন্টকে হোক বা যে কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হোক, এরা কেউই না রাজধানীবাসীর কথা রাইট। ভাবে না। এটাই এরা কেউই না জনগণের কথা ভাবে না টুটুল ভাই। এটা আমার মনে হয় সম্পূর্ণ আমার ব্যক্তিগত এটা মতামত। কারণ কি, আপনি দেখেন যে এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে, আমার এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নাই, একটা পরিসংখ্যান এসেছিল যে কতগুলো আন্দোলন হয়েছে, এবং প্রত্যেকটা আন্দোলনে যার যখন মনে হচ্ছে, এখন বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে, আপনি আমি কি সাংবাদিক, আমাদের একটা দাবি আদায় করা প্রয়োজন, আপনি আমি এখন গিয়ে পল্টন মোড়ে রাস্তা আটকায় দিলাম, কার কি করার আছে। আচ্ছা, আচ্ছা। এইরকম করে যতগুলো সংগঠন আন্দোলন করেছে, যতগুলো রাজনৈতিক দল আন্দোলন করেছে, কেউ
মানে এই যে এই তাদের আন্দোলনের কারণে মানুষের ওয়ার্কিং টাইম নষ্ট হচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে, যানজটে মানুষকে মানে কষ্ট দিচ্ছে। আবাল বৃদ্ধ বনিতাকে বসে থাকতে হচ্ছে, গরমে অনেকে হিট স্ট্রোক করে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, এবং এই যানজটের তো আপনিও ভুগেছেন, আমিও ভুগেছি। হ্যাঁ, তাহলে এই দলগুলো আসলে এই কর্মসূচিগুলো পালনের ব্যাপারে হ্যাঁ, মানে বিকল্প ভাবছে না কেন? দীর্ঘদিন ধরেই তো এই পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন? এইটা মানে এই উপলব্ধিটা কেন আসছে না এটা যে তাদের? কেন আসছে না, এটার উত্তরটা আসলে ওই দলগুলোই দিতে পারবে আমার কাছে মনে হয়। তবে আমি ধারণা করতে পারি এটা শুধু দলগুলোর ব্যাপার না, এইটা আমাদের আহ, মানে এই সাবকন্টিনেন্টালেরই একটা সমস্যা বলে আমি মনে করি। কারণ আপনি দেখেন যে এশিয়ার যে দেশগুলোতেই আন্দোলন হচ্ছে, যেই ছোট ছোট আন্দোলন হইলে হয়তো আমাদের পর্যন্ত আসে না বা ওই দেশের গণ্ডির বাইরে যায় না, কিন্তু যখনই যেখানে আন্দোলনটা হয় এই সাবকন্টিনেন্টালে আপনি দেখেন যে রাস্তা বন্ধ করে আচ্ছা। আন্দোলনে। আপনি পল্টনের যদি রাস্তা বন্ধ করেন আপনার সমস্যা হবে, আমার সমস্যা হবে, কিন্তু কলকাতায় যদি কেউ রাস্তা বন্ধ করে সেখানকারও তো কিছু মানুষের সমস্যা হবে। সমস্যা হয়, রাইট। হ্যাঁ, কারণ যে কোনো দাবির পক্ষে কখনো 100% মানুষ তো থাকে না। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাব মেহেদী। সেটা হচ্ছে যে আপনি জানেন যে আহ, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের কথা বলা হচ্ছে দলগুলোর পক্ষ থেকে, বিশেষ করে যারা গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন। অন্যদিকে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে। দুটি বিষয়ের সঙ্গে কিন্তু বাংলাদেশের এখন সবচেয়ে বৃহৎ দল যেটিকে বলা হচ্ছে বিএনপি, বিএনপি কিন্তু একমত হয়নি এখন পর্যন্ত। তাহলে আমরা কি ধরে নেব যে রাজনীতি এখনো সেই অনিশ্চয়তার ঘুরপাক খাচ্ছে? এটা কি মনে করছেন যে তাহলে রাজনীতির আগামী দিনের রাজনীতি বা নির্বাচন ফেব্রুয়ারিতে বলেছে সরকার, জোর দিয়ে বলছে, তো এই যে অনিশ্চয়তাগুলো থেকে যাচ্ছে, এটা মানুষের ভোগান্তিটা কেমন বাড়াবে সামনের দিনগুলোতে? আচ্ছা, এইখানে একটা আপনি যেটি বলেছেন অবশ্যই একটি যুক্তিযুক্ত প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। যেভাবে আপনি ঠিক একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন বা বললেন বা প্রশ্নের মধ্যে নিয়ে আসলেন যে বিএনপি একমত হয়নি। হ্যাঁ, আবার আমি যদি আপনাকে বলি যে বিএনপি এখনো পর্যন্ত দলীয়ভাবে, দলগতভাবে বা আনুষ্ঠানিকভাবে দ্বিমত কিন্তু না, পোষণ করেনি, আলোচনা চলছে। বিএনপির নেতারা যে বক্তব্য বিএনপি দিচ্ছেন, নেতারা বলছেন বলছে ফখরুল করেননি। ইসলাম কিংবা ওই যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে যে এই মানে পিআর পদ্ধতি আসলে এদেশের মানুষ হ্যাঁ, খুব একটা এটা বোঝে না। আমার কথাটা হচ্ছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ফখরুল ইসলাম আলমগীর অথবা আপনি জনাব তারেক রহমান, যে এই কারো বক্তব্যই দুইটা কিন্তু পারসেপশন থাকে, একটা হচ্ছে তার ব্যক্তি পর্যায় থেকে দেওয়া বক্তব্য, আচ্ছা। আরেকটি হচ্ছে দলীয় বক্তব্য। তাহলে দলীয় বক্তব্যটা কিন্তু ওইভাবে আসেনি। একটা বিষয় যেমন সংস্কার নিয়ে, যেমন জুলাই সনদ নিয়ে, যেমন ঐক্যমত কমিশনের বৈঠকে সালাউদ্দিন সাহেব যে বিএনপির প্রতিনিধিত্ব করছেন, তারা কিন্তু নানান কথা নানান সময় বলছেন, এখনো কিন্তু ওইগুলো মানে কংক্রিট সিদ্ধান্ত আচ্ছা। হয়নি। যদি আপনি পিয়ারের কথা বলেন, পিয়ারের পক্ষে কারা, পিয়ারের বিপক্ষে কারা, এখানে দুই দলেরই বা দুইটা গোষ্ঠীরই বা এক একটা পক্ষে অনেকগুলো দল থাকতে পারে, বিপক্ষে অনেকগুলো দল থাকতে পারে, প্রত্যেকেরই স্ব স্ব যুক্তি আছে, তারা কেন এটা চায় সেই যুক্তি আছে, আবার যারা চায় না তারা কেন এটা চায় না সেই যুক্তিও আছে। আমরা গণমাধ্যমের মানে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের যে যে পেশাগত জায়গা থেকে আমরা ওই জিনিসগুলোকে তুলে ধরবো, যে যে চায় না সে কেন চায় না তার যুক্তিগুলো কি, এবং আমরা তুলে ধরবো যে চাচ্ছে সে কেন চাচ্ছে তার যুক্তিগুলো কি। আর বিশ্লেষণ যদি করতে বলেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আমাদের যে পেশাগত দায়িত্ব যে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা, এটা গণমাধ্যমের একটা অন্যতম দায়িত্ব। সেই জায়গা থেকে যদি আপনি বলতে বলেন তাহলে বলবো যে এই দলগুলো আগে একটা সমঝোতায় আসা দরকার, জাতির স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এই দলগুলোর একটা ঐক্যমতে আসা দরকার। আর জাতীয় পার্টি নিষিদ্ধ শুধু নয়, এখানে জাতীয় পার্টি সহ 14 দলগুলোকে নিষিদ্ধর একটা দাবি এসেছে। এখন এই দাবিটা কতটা যৌক্তিক সেইটা ওই দলগুলো যারা দাবি করছে তারা কিন্তু বলছে যে কেন তারা এই দলগুলোকে নিষিদ্ধ চায়। আপনি দেখেন যে দেশে কিন্তু একটা বিশাল রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেটা যেভাবেই হোক, যাদের মাধ্যমেই হোক হয়েছে। কিন্তু এটাকে যদি আমি আপনাকে বলি যে একটা গেম, আমি যদি আপনাকে বলি একটা যুদ্ধ, আমি যদি আপনাকে যে কোনো কিছু আপনি বলেন, যদি দুইটা পক্ষ বলি তাহলেও একটা পক্ষ কিন্তু হেরেছে, একটা পক্ষ জিতেছে। যদি গেমও বলেন একটা দল হেরেছে একটা দল জিতেছে, যদি যুদ্ধ বলেন একটা পক্ষ হেরেছে একটা পক্ষ জিতেছে। তাহলে আপনি দেখবেন যে পরাজিত শক্তিটা থাকে যুদ্ধে তাদের কিন্তু আহ মানে সেটা আপনি যদি জেনেভা কনভেনশনও ধরেন যুদ্ধের ক্ষেত্রে, তারপরেও কিন্তু তাদের কিছু বিচারের আইন আছে। হ্যাঁ, তাহলে এইটা যেহেতু একটা পলিটিক্যাল লড়াই, এটা যেহেতু একটা পলিটিক্যাল সংগ্রাম, নট অনলি পলিটিক্যাল, এখানে মানুষ আত্মিকভাবে জড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, কারণ একটা দল সে যদি খুব ভালো হয়, সে যদি দীর্ঘ বছর ক্ষমতায় থাকে,
তারপরেও তার অনেক হেটার্স তৈরি হয়, right. যে পাওয়ারে থাকে তার হেটার্স বেশি থাকে। কিন্তু সেইখানে আওয়ামী লীগ তো অনেক মানে তাদেরকে হেট করার মতো অনেক কিছু তারা করেছে। মানুষ ভোট দিতে পারে নাই, কেন পারে নাই আপনার কাছে হয়তো অনেক বিতর্ক থাকবে, কিন্তু এই যে ভোট দিতে পারে নাই, আমি পারি নাই, আরেকজন পারে নাই, যে পারে নাই তার মধ্যে কিন্তু এই আক্ষেপটা ছিল। আবার ধরেন নানান বিষয় নিয়ে 17 বছর একটা দল ক্ষমতায়, সে তো সবাইকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তার নেতাকর্মীরা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে নানান জায়গায়। এইটা একটা সমস্যা তৈরি করেছে এই সমাজে। এই সমাজের মানুষ তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে একটা সময় গিয়ে, যখন মানুষ প্রতিবাদ করতে পারছে না, যখন মানুষ কথা বলতে পারে নাই, যখন মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, তখন মানুষের কিছু আর করার ছিল না, শক্তিতে কুলাচ্ছিল না, সামর্থ্যে কুলাচ্ছিল না, তখন মানুষ ঘৃণা করেছে। এবং যখন মানুষ সুযোগ পেয়েছে, একটা গ্রাউন্ড তৈরি হয়েছে রাস্তায় নামার, মাঠে নামার, তখন মানুষ মাঠে নেমেছে ওই ঘৃণাটার বহিঃপ্রকাশ ঘটাতে। যখন অধিক মানুষ এই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাতে রাস্তায় নেমেছে, তখন ফ্যাসিবাদীরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আপনি আসেন, তাহলে ওই ফ্যাসিবাদের দোসর কারা ছিল? আমরা যদি বলি, যেমন আওয়ামী লীগের ছায়া সঙ্গী হিসেবে যে দলগুলো ছিল, যেমন বিএনপি, আপনি যদি বলেন, যদি মানবতা বিরোধী অপরাধের কথাই আমি আসি, এই বিচার নিয়ে নানান প্রশ্ন আছে, বিচারটা কি সঠিক না বেঠিক এটি এখন দেশের মানুষ জানে, তাই আমার মন্তব্য করার প্রয়োজন নাই। বাট আপনি দেখেন সেইখানে কিন্তু বিএনপিরও একজন নেতাকে ধরা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাতের নেতাদেরকেও ধরা হয়েছে। হ্যাঁ, যখন একটা থানায় যখন মামলা হয়, এই যে গাড়ি পোড়ানোর মামলা, সহিংসতার মামলা, বিশৃঙ্খলা সৃষ্টির মামলা, তখন কিন্তু একই মামলায় বিএনপি এবং জামাতের নেতাদের একই মামলায় আসামি করা হয়েছে। তাহলে আবার ওই সময় যখন বিএনপি আর জামাতের নেতারা একই সাথে মামলা খাচ্ছিলেন, ওই সময়ে একই সাথে রাষ্ট্রের মন্ত্রিসভায় বা আওয়ামী লীগের মন্ত্রিসভায় থেকে রাষ্ট্র চালাচ্ছিলেন কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতারা একই সঙ্গে। তাহলে তাদের সঙ্গে তো তাদের একটা অ্যালাইনমেন্ট আছেই। আওয়ামী লীগের যেহেতু পতন হয়ে গেছে গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের যেহেতু পতন হয়ে গেছে, তাহলে জাতীয় পার্টি তো তাদের সঙ্গী সাথী হিসেবেই মানুষ তাদেরকে কাউন্ট করছে। সেই জায়গা থেকে মানুষের একটা বদ্ধমূল ধারণা আছে যে, এবং এটা হয়তো ক্ষেত্র বিশেষে দেখাও যাচ্ছে, যে ওই জাতীয় পার্টির ব্যানারের পেছনে আবার সেই পতিত যে আওয়ামী লীগ তারা জড়ো হতে পারে, জাতীয় পার্টির কে সামনে রেখে তারা আবার দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এই আশঙ্কা থেকেই হয়তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছে এবং 14 দলগুলোকে নিষিদ্ধ চাচ্ছে বলে আমার মনে হয়। আচ্ছা, এখানে কিন্তু বিএনপি একমত হচ্ছে না নিষিদ্ধের ব্যাপারে। তারা কিন্তু বলছে যে আমরা কোনো দল, এখন বলছে জোর দিয়ে যে আমরা কোনো দলকে নিষিদ্ধের ব্যাপারে নেই। এটা একটা প্রসঙ্গ। আরেকটি হলো যে আপনি যেহেতু আহ, জাতীয় পার্টি সহ যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল তাদেরকে বাদ দিয়ে আপনার নির্বাচন করবেন বা তাদের রাজনৈতিক অধিকার থাকবে না। আওয়ামী লীগ তো ঠিক একই কাজটাই করতো। তারা তো একটা সংগঠনকে আহ, আহ, চাপা দিয়ে রাখতো বা একটা একটা গোষ্ঠীকে তারা মাইনাস করার চেষ্টায় ছিল। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি লক্ষ্য করলেন? এই আন্দোলনে আসলে আমরা আমি পার্থক্য কি পাইলাম? আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এই প্রশ্নটা আমার কাছে না হয়ে হওয়া উচিত ছিল যারা বাংলাদেশের সরকার চালাচ্ছেন আচ্ছা, তাদের কাছে। বিকজ অফ আমি তো এটা সিদ্ধান্ত দিব না, সিদ্ধান্ত নেবে না, আপনার সরকার। ব্যক্তিগত আমার অভিমত কাছে জানতে মনে চাই। হয় যে কেউ তো বাদ দিয়ে দেয়নি, মানে অন্যান্য দলগুলো নির্বাচন, এটা এখনো কিন্তু অফিসিয়ালি কেউ বাদ দিয়ে দেয়নি। কিছু দল দাবি জানিয়েছে, কিছু দল সেই দাবির পক্ষে আছে, কিছু দল সেই দাবির পক্ষে নাই। এটা কিন্তু সিদ্ধান্ত হয়ে যায়নি। যখন সিদ্ধান্ত হয়ে যাবে, ওই সিদ্ধান্তটা যারা নিবে, সেটা যদি ধরেন এই দলগুলোকে নির্বাচনে অংশ নিতে দিব না ওইটাও হয়, অথবা অংশ নিতে দিব, যেটাই আসুক সিদ্ধান্তটা, ওই সিদ্ধান্তের পক্ষে যারা এই সিদ্ধান্তটা নেবেন তাদের নিশ্চয়ই যুক্তি থাকবে, আচ্ছা, তখন আমরা এটাকে বিশ্লেষণ করতে পারবো। কিন্তু এখন তো আমার কাছে ওই উত্তরটা নাই যে আসলে কেন দিবে না, কারণ এখন তো তারা দেয় নাই, এটা তো ঘোষণা আসে নাই। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে, এটা করতেই পারেন। আমি আজকে আপনার পদত্যাগ চাইতে পারি, আপনি আমার পদত্যাগ চাইতে পারেন, এটা দাবি, এটা সিদ্ধান্ত তার মানে এখনো বাস্তবায়ন সিদ্ধান্ত হয়েছে। আসেনি। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ রুম। সামনের দিনে আবার নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।